কুসমি জিজ্ঞেস করলে, দাদামশাই, ইরু মাসির বোধহয় খুব বুদ্ধি ছিল। ছিল বই কি, তোর চেয়ে বেশি ছিল। থমকে গেল কুসমি। অল্প একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, ও তাই বুঝি তোমাকে এত করে বশ করেছিলেন? তুই যে উল্টো কথা বললি, বুদ্ধি দিয়ে কেউ কাউকে বশ করে? তবে করে অবুদ্ধি দিয়ে। সকলেরই মধ্যে এক জায়গায় বাসা করে থাকে একটা বোকা। সেইখানে ভালো করে বোকামি চালাতে পারলে মানুষকে বশ করা সহজ হয়। তাই তো ভালোবাসাকে বলে মন ভোলানো। কেমন করে করতে হয় বলো না? কিচ্ছু জানি নে, কি যে হয় সেই কথাই জানি। তাই তো বলতে যাচ্ছিল। আচ্ছা বলো, আমার একটা কাঁচা মেয়ে আছে, আমি সবটাতেই অবাক হয়ে যাই। ইরু ওখানেই পেয়ে বসেছিল। সে আমায় কথায় কথায় কেবলই তাক লাগিয়ে দিত। কিন্তু ইরু মাসি তো তোমার চেয়ে ছোট ছিলেন। অন্তত বছর খানেক ছোট। কিন্তু আমি তার বয়সে নাগালি পেতুম না। এমন করে আমাকে চালাতো যেন আমার দুধের দাঁত ওঠেনি। তার কাছে আমি হাঁ করেই থাকতুম। ভারী মজা। মজা বই কি, তার কোনো এক সাতমহল রাজবাড়ি নিয়ে সে আমায় ছটফটিয়ে তুলেছিল। কোনো ঠিকানা পায়নি, একমাত্র সেই জানতো সেই রাজার বাড়ির সন্ধান। আমি পড়তুম 3 নম্বর রিডার। মাস্টার মশাইকে জিজ্ঞেস করেছি। মাস্টার মশাই হেসে আমার কান ধরে টেনে দিয়েছে। জিজ্ঞেস করেছি ইরুকে, রাজবাড়িটা কোথায় বলো না? সে তার চোখ দুটো এতখানি করে বলতো, এই বাড়িতে। আমি তার মুখের দিকে চেয়ে থাকতুম হাঁ করে। এই বাড়িতে? কোনখানে আমাকে দেখিয়ে দাও না। সে বলতো, মন্তর না জানলে দেখবে কি করে? আমি বলতুম, মন্তর আমাকে বলে দাও না, আমি তোমাকে আমার কাঁচা আম কাটা ঝিনুকটা দেব। সে বলতো, মন্তর বলে দিতে মানা আছে। আমি জিজ্ঞেস করতুম, বলে দিলে কি হয়? সে কেবলই বলতো, ও বাবা। কি যে হয় জানাই হলো না। তার ভঙ্গি দেখে গা শিউরে উঠত। ঠিক করেছিলুম একদিন যখন ইরু রাজবাড়িতে যাবে, আমি যাব লুকিয়ে লুকিয়ে তার পেছনে পেছনে। কিন্তু সে যেত রাজবাড়িতে, আমি যখন যেতুম স্কুলে। একদিন জিজ্ঞেস করেছিল, অন্য সময় গেলে কি হয়? আবারও সে, ও বাবা। পিড়াপিড়ি করতে সাহসে কুলোতো না। আমায় তাক লাগিয়ে দিয়ে নিজেকে ইরু খুব একটা কিছু মনে করত। হয়তো একদিন স্কুল থেকে আসতেই বলে উঠেছে, ও সে কি পেল্লায় কাণ্ড। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছি, কি কাণ্ড? সে বলেছে, বলবো না। ভালোই করতো। কানে শুনতুম কি একটা কাণ্ড, মনে বরাবর রয়ে যেত পেল্লায় কাণ্ড। ইরু গিয়েছে হন্তদন্তর মাঠে যখন আমি ঘুমোতুম। সেখানে পক্ষীরাজ ঘোড়া চড়ে বেড়ায়। মানুষকে কাছে পেলে একেবারে সে উড়িয়ে নিয়ে যায় মেঘের মধ্যে। আমি হাততালি দিয়ে বলে উঠতুম, সে তো বেশ মজা। সে বলতো, মজা বই কি, ও বাবা। কি বিপদ ঘটতে পারতো শোনা হয়নি। চুপ করে গেছি মুখের ভঙ্গি দেখে। ইরু দেখেছে পরীদের ঘর কন্যা। সে বেশি দূরে নয়, আমাদের পুকুরে পূব বাড়িতে যে চিনে বট আছে তারই মোটা মোটা শিকড়গুলোর অন্ধকার ফাঁকে ফাঁকে। তাদের ফুল তুলে দিয়ে সে বশ করেছিল। তারা ফুলের মধু ছাড়া আর কিছু খায় না। ইরুর পরিবারে যাবার একমাত্র সময় ছিল যখন দক্ষিণের বারান্দায় নীলকমল মাস্টারের কাছে আমাদের পড়া করতে বসতে হতো। ইরুকে জিজ্ঞেস করতুম, অন্য সময় গেলে কি হয়?
ইরু বলতো, পরীরা প্রজাপতি হয়ে উড়ে যায়। আরো অনেক কিছু ছিল তার অবাক করা ঝুলিতে, কিন্তু সবচেয়ে চমক লাগাতো সেই না দেখা রাজবাড়িটা। সে যে একেবারে আমাদের বাড়িতেই, হয়তো আমার শোবার ঘরের পাশে। কিন্তু মন্তর জানি নে যে ছুটির দিনে ইরুর সঙ্গে গেছি আমতলায়, কাঁচা আম পেড়ে দিয়েছি তাকে আমার বহুমূল্য ঘষা ঝিনুক। সে খোসা ছাড়িয়ে শুল পোশাক দিয়ে বসে বসে খেয়েছে কাঁচা আম, কিন্তু মন্তরের কথা পারলেই বলে উঠেছে, ও বাবা। তারপর মন্তর গেল কোথায়? হিরু গেল শ্বশুর বাড়িতে। আমারও রাজবাড়ি খোঁজ করবার বয়স গেল পেরিয়ে। ওই বাড়িটা রয়ে গেল গড় ঠিকানা। দূরের রাজবাড়ি অনেক দেখেছি, কিন্তু ঘরের কাছের রাজবাড়ি, ও বাবা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা, মনে মনে। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে তো। সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত? রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। 7 মহলা কোঠায় সে থাকেন শুয়োরানে, 7 রাজাধন মানিক গাঁথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। তেপান্তরের পাথার পেরোই রূপকথা, পথ ভুলে যাই দূর পারে কোন চুপ কথা, পারুল বনের চম্পার মোর হয়ে জানা, মনে মনে। রাজকন্যা ঘুমায় কোথা কোন সাগরের পারে, আমি ছাড়া আর কেউ তো পায় না খুঁজে তারে। 2 হাতে তার কাকন দুটি, 2 কানে 2 দুল, খাটের থেকে মাটিরও পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে, হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুঁয়ে। রাজকন্যা ঘুমায় কোথা শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। সূর্য যখন অস্তে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশে কুসুম তুলি। সূর্য যখন অস্তে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশে কুসুম তুলি। 7 সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে। 7 সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে। পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে।
যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই সে ছাতে চলে। পাঁচিল বেয়ে ছায়াখানি পরে মা যেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়ালটাকে, সেও জানে নাপিত ভায়া কোনখানেতে থাকে। জানিস নাপিত পাড়া কোথায়? শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজার বাড়ির কথা শুনলেই মনে পড়ে যায় রানীদের কথা, সুরানীর কথা, দুয়োরানীর কথা, আর বিম্ববতীর কথা। সযত্নে সাজিল রানী, বাঁধিল কবরী, নবঘন স্নিগ্ধ বর্ণ নব নীলাম্বরী পড়িল অনেক সাধে। তারপরে ধীরে গুপ্ত আবরণ খুলি আনিল বাহিরে মায়াময় কনক দর্পণ, মন্ত্র পড়ি শুধাইল তারে। কহ মোরে সত্য করি, সর্বশ্রেষ্ঠ রূপসী কে ধরায় বিরাজে? ফুটিয়া উঠিল ধীরে মুকুরের মাঝে মধুমাখা হাসি আঁকা একখানি মুখ। দেখিয়া বিদারি গেল মহিষীর বুক। রাজকন্যা বিম্ববতী, সতীনের মেয়ে, ধরাতলে রূপসী সে সবাকার চেয়ে। তারপর দিন রানী প্রবালের হার পড়িল গলায়, খুলে দিল কেশভার আজানু চুম্বিত। গোলাপি অঞ্চল খানি লজ্জার আভাস সম বক্ষে দিল টানি। সুবর্ণ মুকুর রাখি কোলের উপরে শুধাইল মন্ত্র পড়ি। কহ সত্য করে, ধরা মাঝে সবচেয়ে কে আজি রূপসী? দর্পণে উঠিল ফুটি সেই মুখ শশী। কাঁপিয়া কহিল রানী অগ্নি সমজ্বালা, পড়ালেম তারে আমি বিষফুল মালা, তবু মরিল না জলে সতীনের মেয়ে। ধরাতলে রূপসী সে সবাকার চেয়ে। তারপর দিনে আবার রুধিল দ্বার শয়ন মন্দিরে, পড়িল মুক্তার হার, ভালে সিন্দুরের টিপ, নয়নে কাজল, রক্তাম্বর পট্টবাস, সোনার আঁচল। শুধাইল দর্পণেরে, কহ সত্য করি, ধরা মাঝে সবচেয়ে কে আজি সুন্দরী? উজ্জ্বল কনক পটে ফুটিয়া উঠিল সেই হাসি মাখা মুখ। হিংসায় লুটিল রানী শয্যার উপরে, কহিল কাঁদিয়া বনে পাঠালেম তারে কঠিন বাঁধিয়া। এখনো সে মরিল না সতীনের মেয়ে, ধরা তলে রূপসী সে সকলের চেয়ে। তারপর দিন আবার সাজিল সুখে নব অলঙ্কারে, বিরচিল হাসি মুখে কবরে নূতন ছাঁদে মাকাইয়া গ্রীবা। পড়িল যতন করি নবরৌদ্র বিভা নবপীত বাস। দর্পণ সম্মুখে ধরে শুধাইল মন্ত্র পড়ি। সত্য কহ মোরে, ধরাতলে সবচেয়ে কে আজি রূপসী? সেই হাসি সেই মুখ উঠিল বিকশী মোহন মুখরে। রানী কহিল চলিয়া, বিষ ফল খাওয়ালেম তাহারে ছলিয়া, তবু মরিল না সে সতীনের মেয়ে। ধরাতলে রূপসী সে সকলের চেয়ে। তারপর দিনে রানী কনক রতনে খচিত করিল তনু অনেক যতনে। দর্পণেরে শুধাইল বহু দর্প ভরে, সর্বশ্রেষ্ঠ রূপ কার বল সত্য করে? দুইটি সুন্দর মুখ দেখা দিল হাসি, রাজপুত্র রাজকন্যা দুহে পাশাপাশি বিবাহের বেশে। অঙ্গে অঙ্গে শিরা যত রানীরে দংশিল যেন বৃষ্টিকের মতো। চিৎকারি কহিল রানী কর হানি বুকে, মরিতে দেখেছি তারে আপন সম্মুখে। কার প্রেমে বাঁচিল সে সতীনের মেয়ে?
ধরা তলে রূপসীসে সকলের চেয়ে ঘষিতে লাগিল রানী কনক মুকুর বালু দিয়ে। প্রতিবিম্ব নাহি হলো দূর, মসি লেপি দিল তবু ছবি ঢাকিল না, অগ্নি দিল তবু তো গলিল না সোনা, আছাড়ি ফেলিল ভূমে প্রাণপণ বলে, ভাঙিল না সে মায়া দর্পণ। ভূমি তলে চকিতে পড়িল রানী, টুটি গেল প্রাণ, সর্বাঙ্গে হীরক মণি অগ্নির সমান লাগিল জ্বলিতে। ভূমে পড়ি তারই পাশে কনক দর্পণে দুটি হাসি মুখ হাসে, বিম্ববতী মহিষীর সতীনের মেয়ে, ধরা তলে রূপসীসে সকলের চেয়ে। রাজপুত্রের বয়স 20 পার হয়ে যায়। দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে। রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। রাজা বললে, এর কারণ ডাকো দেখি মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র এলো। রাজা বললে, তুমি তো আমার ছেলের মিতা, সত্য করে বলো, বিবাহে তার মন নেই কেন? মহারাজ, আপনার ছেলে যবে থেকে পরিস্থানের গল্প শুনেছে সেই অবধি তার কামনা সে পরি বিয়ে করবে। রাজার হুকুম হলো পরিস্থান কোথায় খবর চাই। বড় বড় পণ্ডিত ডাকা হলো, যেখানে যত পুঁথি আছে তারা সব খুলে দেখলে। মাথা নেড়ে বললে, পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না। রাজা বললে, ডাকো মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র এলো। রাজা তাকে জিজ্ঞাসা করলে, পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেছে? সেই যে আছে নবীন পাগলা, বাঁশি হাতে বনে বনে ঘুরে বেড়ায়। শিকারে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের গল্প শোনে। আচ্ছা, ডাকো দেখি তাকে। নবীন পাগলা এক মুঠো বনের ফুল ফেট দিয়ে রাজার সামনে দাঁড়ালো। রাজা তাকে জিজ্ঞাসা করলে, পরিস্থানের খবর তুমি কোথায় পেলে? সেখানে তো আমার সদাই যাওয়া আসা। কোথায় সে জায়গা? তোমার রাজ্যের সীমানায়, চিত্রগিরি পাহাড়ের তলে, কাম্যক সরোবরের ধারে। সেইখানে পরি দেখা যায়? দেখা যায়, কিন্তু চেনা যায় না। তারা ছদ্মবেশে থাকে। কখনো কখনো যখন চলে যায়, পরিচয় দিয়ে যায়, আর তো- তারবার পথ থাকে না। তুমি তাদের চেনো কি উপায়ে? কখনো বা একটা সুর শুনে, কখনো বা একটা আলো দেখে। এর আগা গোড়া সমস্তই পাগলামি, একে তাড়িয়ে দাও। পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাজল। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে ঠেলা ঠেলি, আর শিরীষ ফুলে বনের প্রান্ত শিউরে উঠেছে। রাজপুত্র চিত্রগিরিতে একা চলে গেল। সবাই জিজ্ঞাসা করলে, কোথায় যাচ্ছ? সে কোনো জবাব করলে না। গুহার ভেতর দিয়ে একটি ঝর্ণা ঝরে আসে। সেটি গিয়ে মিলেছে কাম্যক সরোবরে। গ্রামের লোক তাকে বলে উদাস ছোড়া। সেই ঝর্ণা তলায় একটি পোড়ো মন্দিরে রাজপুত্র বাসা নিলে। 1 মাস কেটে গেল। গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তার রং ঘন হয়ে আসে, আর ঝরা ফুলে বনপথ ছেয়ে যায়। এমন সময় একদিন ভোরের স্বপ্নে রাজপুত্রের কানে একটি বাঁশির সুর এলো। জেগে উঠেই রাজপুত্র বললে, আজ পাবো দেখা। তখনই ঘোড়ায় চড়ে ঝর্ণাধারা তীর বেয়ে চলল, পৌঁছলো কাম্যক সরোবরের ধারে। দেখে সেখানে পাহাড়েদের এক মেয়ে পদ্মবনের ধারে বসে আছে। ঘড়ায় তার জল ভরা, কিন্তু ঘাটের থেকে এসে ওঠে না।
কালো মেয়ে, কানের উপর কালো চুলে একটি শিরীষ ফুল পড়েছে, গোধূলিতে যেন প্রথম তারা। রাজপুত্র ঘোড়া থেকে নেমে তাকে বললে, তোমার ওই কানের শিরিষ ফুলটি আমাকে দেবে? যে হরিণী ভয়ে জানে না, এ বুঝি সেই হরিণী। ঘাড় বেঁকিয়ে একবার সে রাজপুত্রের মুখের দিকে চেয়ে দেখলে, তখন তার কালো চোখের ওপর একটা কিসের ছায়া আরো ঘন কালো হয়ে নেমে এলো। ঘুমের উপর যেন স্বপ্ন, দিগন্তে যেন প্রথম শ্রাবণের সঞ্চার। মেয়েটি কান থেকে ফুল খসিয়ে রাজপুত্রের হাতে দিয়ে বললে, এই নাও। তুমি কোন পরী? আমাকে সত্য করে বলো। স্বপ্ন বুঝি ফলল? এই হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মেলে। রাজপুত্র ঘোড়ায় চড়ে দুই হাত বাড়িয়ে দিলে। সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল, একটুও ভাবল না। তার জল ভরা ঘোড়া ঘাটে রইল পড়ে। শিরীষের ডাল থেকে কোকিল ডেকে উঠল, কুহু 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 কুহু। রাজপুত্র মেয়েটির কানে কানে জিজ্ঞাসা করলে, তোমার নাম কি? আমার নাম কাজরি। উদাস ছড়ার ধারে দুজনে গেল সেই বড় মন্দিরে। রাজপুত্র বললে, এবার তোমার ছদ্মবেশ ফেলে দাও। আমরা বনের মেয়ে, আমরা তো ছদ্মবেশ জানি নে। আমি যে তোমার পরীর মূর্তি দেখতে চাই। পরীর মূর্তি? এর হাসির সুর যেন সেই ঝর্ণার সুরের সঙ্গে মেলে। এ আমার ঝর্ণার পরী। রাজার কানে খবর গেল রাজপুত্রের সঙ্গে পরীর বিয়ে হয়েছে। রাজবাড়ি থেকে ঘোড়া এলো, হাতি এলো, চতুর্দোলা এলো। কাজরি জিজ্ঞাসা করলে, এসব কেন? তোমাকে রাজবাড়িতে যেতে হবে। তখন তার চোখ ছলছলিয়ে এলো। মনে পড়ে গেল তার ঘোড়া পড়ে আছে সেই জলের ধারে। মনে পড়ে গেল তার ঘরের আঙিনায় শুকোবার জন্যে ঘাসের বীজ মেলে দিয়ে এসেছে। মনে পড়লো তার বাপ আর ভাই শিকারে চলে গিয়েছিল, তাদের ফেরবার সময় হয়েছে। আর মনে পড়লো তার বিয়েতে একদিন যৌতুক দেবে বলে তার মা গাছতলায় তাঁত পেতে কাপড় বুনছে আর গুনগুন করে গান গাইছে। সে বললে, না, আমি যাব না। কিন্তু ঢাক ঢোল বেজে উঠলো, বাজলো বাঁশি, কাশি, দামামা। ওর কথা শোনা গেল না। চতুর্দোলা থেকে কাজরি যখন রাজবাড়িতে নামলো, রাজমহিষী কপাল চাপড়ে বললে, এ কেমন তরপরি? রাজার মেয়ে বললে, ছিছি, কি লজ্জা। মহিষীর দাসী বললে, পরীর বিষটাই বা কি রকম? রাজপুত্র বললে, চুপ করো। তোমাদের ঘরে পরী ছদ্মবেশে এসেছে। দিনের পর দিন যায়। রাজপুত্র জ্যোৎস্না রাতে বিছানায় জেগে উঠেছে, দেখে কাজরির ছদ্মবেশ একটু কোথাও খসে পড়েছে কিনা। দেখে যে কালো মেয়ের কালো চুল এলিয়ে গেছে, আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুঁত করে খোদা একটি প্রতিমা। রাজপুত্র চুপ করে বসে ভাবে, পরী কোথায় লুকিয়ে রইল? শেষ রাতে অন্ধকারের আড়ালে উষার মতো। রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে। একদিন মনে একটু রাগও হলো। কাজরি সকাল বেলায় বিছানা ছেড়ে যখন উঠতে যায়, রাজপুত্র শক্ত করে তার হাত চেপে ধরে বললে, আজ তোমাকে ছাড়বো না। নিজ রূপ প্রকাশ করো, আমি দেখি। এমনি কথাই শুনে বনে যে হাসি হেসেছিল, সে হাসি আর বেরোলো না। দেখতে দেখতে দুই চোখ জলে ভরে এলো।
তুমি কি আমায় চিরদিন ফাঁকি দেবে? না, আর নয়। তবে এইবার কার্তিকী পূর্ণিমায় পরীর রূপ যেন সবাই দেখে। পূর্ণিমার চাঁদ এখন মাঝ গগনে, রাজবাড়ির নহবতে মাঝরাতের সুরে ঝিমি ঝিমি তান লাগে। রাজপুত্র বরসজ্জা পরে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুকলো। পরি বউয়ের সঙ্গে আজ হবে তার শুভ দৃষ্টি। শয়ন ঘরে বিছানায় সাদা আস্তরণ, তার উপর সাদা কুন্দ ফুল রাস করা, আর উপরে জানালা বেয়ে জ্যোৎস্না পড়েছে। আর কাজরি সে কোথাও নেই। 3 প্রহরের বাঁশি বাজলো, চাঁদ পশ্চিমে হেলেছে। একে একে কুটুম্বে ঘর ভরে গেল। পরি কই? রাজপুত্র বললে, চলে গিয়ে পরী আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তাকে পাওয়া যায় না।